আজকের আয়োজনে আমার অতিথি সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আজকের আয়োজনে। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো, সরকারেরও 1 বছর পূর্তি হলো। এই 1 বছরে সরকারের ভূমিকা নিয়ে আপনাদের ছোট্ট করে মূল্যায়ন দিয়ে আজকের আয়োজনটা শুরু করতে চাই এবং এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিরই একটি আয়োজনে মির্জা আব্বাস, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার একটি মন্তব্য আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলছেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে, এই সরকার 24টা বাজায় দিয়েছে। জনাব আবু আলম শহীদ খান, আপনি কিভাবে মূল্যায়ন করেন? মির্জা আব্বাস যেভাবে বলেছেন সেভাবে হয়তো আমি মনে করি না। দেশের অবস্থার বড় ধরনের উন্নতি হয়নি, এটা আমি মনে করি। যে আমাদের যে প্রধান উপদেষ্টা ছিলেন তিনি যখন আসলেন ঢাকা এয়ারপোর্টে 8 তারিখে 8ই আগস্ট, তারপরে রাতের বেলা দায়িত্ব নিলেন, তারপরে তিনি যা বলেছিলেন এবং পরবর্তীতে 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি যা যা বলেছিলেন সেগুলো যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে উনি যে স্বপ্ন দেখিয়েছিলেন বা আমাদের অভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। একেবারে কিছুই হয়নি এমনটা বলবো না, বাট অনেক কিছু করা সম্ভব ছিল, অনেক কিছু করার মতো ওনার ইচ্ছা ছিল, কিন্তু কোনো একটা কারণে, অজানা কারণে হতে পারে, বা তার সীমাবদ্ধতা, গোটা যে সরকারটা আছে তাদের যে সক্ষমতা কিংবা অক্ষমতা যাই বলেন না কেন, এই কারণে আমরা যে প্রত্যাশা নিয়ে জাতি অভ্যুত্থানে যুক্ত হয়ে গেছিল, জনগণ গিয়েছিল, মানুষ রক্ত দিয়েছিল, সেই ইচ্ছাটা, সেই স্বপ্নটা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। উনি যেমনটা বলেছিলেন যে একটা বৈষম্যহীন, শোষণ মুক্ত, কল্যাণমুখী, মুক্ত বাতাসের বাংলাদেশ উনি দেখতে চান। উনি বলেছিলেন যে উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চান। এগুলো তো আমরা অনেকদিন ধরে দেখতে চাচ্ছি, এটা আমাদের স্বপ্ন, 54 বছরের স্বপ্ন। এটা মুক্তিযুদ্ধের স্বপ্ন এইরকমই কাছাকাছি ছিল। মাঝখানে একটা নতুন শব্দ যে মুক্ত বাতাসের বাংলাদেশ। আমরা মুক্ত বাতাসে আছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা মুক্ত কণ্ঠে অনেকেই কথা বলছি, আবার অনেকেই নিপীড়নের শিকার হচ্ছেন, এসব চলছে, বাট কথা তো আমরা বলতে পারছি। সেই জন্যই বলতে পারি যে যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে সামনে এগোনোর কথা ছিল সেখানে আমাদের অগ্রগতি খুব কম। আজকে মাহমুদুর রহমান মান্না একটা আলোচনায় ছিলেন, আমি তো মার্কিং করতে পারি না, মাহমুদুর রহমান মান্নার টিচার ডক্টর ইউনূস, উনি বলেন 100-র কাছাকাছি না পেলেও 30 তো পেয়েছে মনে হয়। আমাদের দেশের 30 মানে আমাদের যে সিস্টেম তাতে 30-এ ফেল করে আর কি। ওই অর্থে বলা যায় যে এই ডক্টর ইউনূসের যে সরকার 1 বছরে তাদের রেকর্ডে তারা 30% যদি মার্ক ক্যারি করে থাকেন তাহলে এটা ফেল মার্কস। এখন সামনে একটা নির্বাচনের কথা, আপনি কত দেবেন? আমি এরকম মার্কিং করি না, কারণ রাজনীতিতে বা এই যে রাষ্ট্র পরিচালনায় এরকম ভাবে মার্কিং করা যায় না। তবে মোটা দাগে আমি এটাকে বলি যে তাদের অক্ষমতা পরিষ্কার হয়েছে। তিনি যা যা বলেছিলেন সেইটু ধারে কাছে যেতে পারেন নাই। তিনি বলেছিলেন যে একটা পরিবারের মতো কাজ করবেন সবাইকে নিয়ে। আমি ইনক্লুশন দেখি না, বরঞ্চ আমি এক্সক্লুশন দেখছি। প্রতিদিন এক্সক্লুশন করার চেষ্টা হচ্ছে, এটা নিয়ে কাজ করছেন তারা। তারা যে পুলিশ বাহিনীকে সংগঠিত করা, আইন শৃঙ্খলা বাহিনীকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, দ্রব্যমূল্য, মোটা দাগে মানুষের কল্যাণ, বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা, ওইসব জায়গায় তাদের তেমন কিছুই কাজ হয়নি। শিক্ষা ক্ষেত্রে তারা কোনো কাজেই হাত দেননি। স্বাস্থ্য ক্ষেত্রে কি করছেন ডক্টর জাহিদ এখানে আছেন, উনি আরো ভালোভাবে বলতে পারবেন। খুব একটা বড় কাজ হয়েছে এরকম না। আমরা এই পুরো সময়টা আমরা সংস্কার, বিচার আর মব নিয়েই ব্যস্ত আছি। সবকিছুর মধ্যে একটা সংস্কার, বিচার যেগুলো নিয়ে ব্যস্ত আছি সেগুলো আসলে কতটা হলো ডাক্তার জাহিদও নিশ্চয়ই বলবেন। ডাক্তার জাহিদ, আপনার মূল্যায়ন শুনতে চাই। আপনিও কি একটু 100-তে মার্কস দেবেন ডক্টর ইউনূস সরকারকে? মার্কস দেব না, তবে জনাব আবু আলম শহীদ খানের সাথে আমি মোটা দাগে একমত। সরকার যে স্বপ্ন, মানে স্বপ্ন তো আমরা দেখিনি, সরকার স্বপ্ন এসে দেখিয়েছে। ডক্টর ইউনূস আমাদেরকে এগুলো বলেছেন এবং যথেষ্ট অক্ষমতার পরিচয় এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং সবচেয়ে সংকটের জায়গাটা কোনটা, যখন আপনি পারছেন না বলে চারদিকে আওয়াজ উঠছে, আমি যদি দেখতাম যে আপনি চেষ্টা করছেন। ধরুন একটা উদাহরণ দিই, আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ, প্রচুর আলোচনা হয়। আমি যদি দেখতাম আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করছেন, আপনার ক্যাবিনেটেরই আর কাউকে দায়িত্ব দিচ্ছেন অথবা বাইরে থেকে কাউকে আনছেন, ওনার একটা সহকারীও আছে, তারপর তো হয়নি। যখন আপনি পরিবর্তনগুলো করবেন তখন আমরা বুঝবো যে আপনি এটাকে স্বীকার করছেন যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, আমাকে কিছু করতে হবে। আমরা ওই চেষ্টাটাও দেখি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সংকটের জায়গা। এরকম বহু জায়গায় একই রকম ঘটনা, যে ওই একইভাবে চলছেই সমালোচনা উনি আদৌ গায়ে নিচ্ছেন কিনা, শুনছেন কিনা
সেই প্রশ্ন আসে। তো এইসব জায়গায় কাজ হয়নি। কিন্তু আমি একটা জিনিস এই সরকারকে আসলে ক্রেডিট দিই, আমাকে এই ব্যর্থতার পর আমি প্রায় বলি, আমাকে যদি কেউ বলেন যে আমরা রিওয়াইন্ড করে 5 অগাস্টে যেতে পারবো, আলাপ আলোচনা হচ্ছে দেশের দায়িত্ব কে নেবেন, আর আপনি শুনলে অবাক লাগবে, আমি এরপরও বলবো ডক্টর ইউনূস দায়িত্ব নিক। কারণটা বলছি, পোস্ট 5 অগাস্ট আমাদের বিরাট একটা ঝুঁকি ছিল। বাংলাদেশের শেখ হাসিনার পতন মানে শেখ হাসিনার পতন শুধু না, ভারতেরও পতন। ভারতের ফরেন পলিসির ডিজাস্টার হয়ে গেছে বাংলাদেশে। এই একটা দেশে সে কম বেশি খানিকটা সাফল্য তার ডোমেস্টিক পলিটিক্সে দেখাচ্ছিল। সেটার পর আমি বাংলাদেশে খুবই বাজে একটা টার্মোয়েলের সিচুয়েশন হতে পারতো বলে আমি বিশ্বাস করি। ডক্টর ইউনূস থাকার কারণে, উনি গ্লোবালি এত বড় পার্সোনালিটি হওয়ার কারণে, এবং সাথে একটু ভাগ্য ওনার ছিল, তখন আমেরিকাতে ডেমোক্রেট এবং বাইডেন সরকার ছিল, সেই সরকারটা তার সাথে যথেষ্ট কমপ্লাই করেছে। আমাদের ইন্টারন্যাশনাল চাপ, বিশেষ করে ভারত থেকে যে সংকট হওয়ার সম্ভাবনা ছিল, সেই জায়গা থেকে আমরা দূরে থাকতে পেরেছি। এক। দুই হলো, আমরা আবার যদি প্র্যাকটিক্যাল জায়গা থেকে দেখি, পোস্ট আপরাইজিং মানে মধ্যপ্রাচ্যে কি হয়েছে, যে এটা নিয়ে আমরা যে ঢঙের আমাদের মডেলটা আসলে তিউনিসিয়া মডেলের মতো হয়েছে। তিউনিসিয়াতে কি হয়েছে আমরা দেখেছি, ইজিপ্টে কি হয়েছে, দুটো দেশে তো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, ইয়েমেন এবং সিরিয়াতে। সো সেই তুলনায় আমরা এখন পর্যন্ত মোটা দাগে যে জায়গায় আছি, আমাদের সিরিয়াস ব্যর্থতা আছে। এবং আমি কথা সবসময় বলি, শেখ হাসিনা এই দেশের সিস্টেম সব ধ্বংস করে দিয়ে চলে গেছে, তারপরে উনি যদি যথেষ্ট অ্যাক্টিভ হতেন এবং ওনার যদি একটা ভালো টিম থাকতো, আমার আরো অনেক ভালো অনেক কিছু হতে পারতো। এবং আমি প্রায় একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম, অনেক কিছু করবে এই সরকার তা না, কিছু বেঞ্চমার্ক তৈরি করবে, যেগুলো আমরা পরের সরকারকে দেখাতে পারবো যে দেখো ডক্টর ইউনূস তো এটা করেছিল, তুমি পারো নাই কেন। আপনি বলছেন বিএনপি চাঁদাবাজি করে, কিন্তু আপনি তো চাঁদাবাজ ধরে ধরে জেলে পুরতে হবে, দেখাতে হবে যে আপনি এই কাজটা করেছেন। তখন আমরা বলবো করাপশন বেড়ে গেছে বরং, মানে সরকারের যে অফিসগুলোতে। আপনি যদি এলিমিনেট করা যাবে না, যদি কমিয়ে দেখাতে পারতেন, আমরা পরের সরকারকে বলে কেন ইউনূসের সময় তো এই করাপশন এইরকম ছিল, তুমি পারছো না কেন। কিছু বেঞ্চমার্ক। স্বাস্থ্যের কথা বললেন আবু আলম ভাই, সত্যিকার অর্থে স্বাস্থ্য কোন রকম কোনো কিছু হয়নি। এই যে একটা বাজেট হলো, সেই বাজেট অন্তত বরাদ্দ নিয়ে আমরা এতদিন আলাপ করেছি যে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় জিডিপির পার্সেন্টেজে বরাদ্দ বাড়াতে হবে, নাথিং হ্যাপেন্ড। সো সব ব্যর্থতা আছে, কিন্তু এখন আমরা অন্তত তার নেতৃত্বে এখন পর্যন্ত মোটা দাগে, মানে আমরা এখন রাজনীতির মাঠের কথা যদি বলি, মোটা দাগে দলগুলো তার উপরে রিলাই করেন এবং একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই একটা সংশয় আমার রয়েই যায়, সেটা হচ্ছে উনি নির্বাচনের জন্য যদি খুবই সতর্ক থাকেন এবং ওনার আন্তরিক ইচ্ছাও থাকে, কিন্তু ওনার আন্তরিক ইচ্ছার বিরুদ্ধেও তো একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে। এটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে ডিফারেন্ট আলোচনা। আওয়ামী লীগকে তো উনি নিষিদ্ধ করতে চান নাই, উনি অনেকগুলো ইন্টারভিউতে আওয়ামী লীগ সম্পর্কে এই ধরনের কথা বলেছেন, কিন্তু যখন মাঠে একটা পরিস্থিতি তৈরি হলো, হি ডিড সারেন্ডার। তো এখন যদি নির্বাচন নিয়ে কেউ বলে যে নির্বাচন পেছাতে হবে, নির্বাচন হওয়া যাবে না, এই আওয়াজ তো কেউ কেউ তুলছে। উনি শেষ পর্যন্ত যদি শক্ত থেকে নির্বাচনটা করে যেতে পারেন, তাহলে তিনি আমি আসলে মোটা দাগে দিকেই যাচ্ছিলাম ডক্টর জাহিদ, আপনি যেটি বলছেন, আপনি যেহেতু বললেন নির্বাচনের প্রসঙ্গটি, আমি জনাব আবু আলম শহীদ খানের কাছ থেকে এখন যাই যে এই 1 বছর গণঅভ্যুত্থানে 1 বছর পূর্তিতে এসে অন্তত আমরা জানতে পারছি নির্বাচনটা হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, আর প্রধান নির্বাচন কমিশনারও সেটি নিশ্চিত করলেন। কিন্তু ডক্টর জাহিদ যেটা বলছেন যে আরো সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কিছু বিষয় আছে, আগে যেমন চাপ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো হয়েছে, তেমনি আসলে অনেকগুলো যদি আছে যে জুলাই সনদের উপর ভিত্তি করে হতে হবে নির্বাচন, সংস্কার, বিচার, এই বিষয়গুলো আগে নিশ্চিত করতে হবে। যদি না হয় তাহলে নির্বাচনের বিষয়ে ইতিবাচকটা, যদি হয় তবে ইতিবাচক। এনসিপি, জামাত, মোটামুটি এই দুটি দলই একই অবস্থানে আছে। নির্বাচন আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এখানে কি এই দলগুলোর এই অবস্থান কি কোনো অনিশ্চয়তা তৈরি করে নির্বাচনের সময়ের উপরে? আপনার প্রশ্নের উত্তরটা একটু পরে দেই, তার আগে একটা লাইন বলতে চাই যে ওই যে চাপের মুখে উনি আওয়ামী লীগের কার্যক্রম প্রশাসনিক আদেশ দিয়ে স্থগিত করেছেন অথবা নিষিদ্ধ করেছেন, এরকমটা আমার মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ফ্রেন্ডলি, কারণ ওই জায়গায় আপনি যখন চিন্তা করেন, আমার মনে আছে দিনটা ছিল বৃহস্পতিবার রাতের বেলা, আমি একটা টক শোতে ছিলাম, সেখানে একজন সমন্বয়ক ছিল, একজন বড় নেতা ছিলেন। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসলো যে আমাদেরকে এখন ইউনূস সাহেবের বাসার সামনে দিয়ে ঘেরাও করতে হবে। উনি হতবাক হলে আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? না দেখেন, এখন এই রাতের বেলা, এখন 11:30 বেজে গেছে, কোথায় লোকজন পাবো, কিভাবে যাব, কিন্তু যেতে তো হবে, আমার এখন বাসায় যে কোনো রকম খেয়ে আমি চলে যাব। এটা হলো শুরুটার কথা বললাম। শুক্রবারে সকালবেলা ওখানে স্টেজ বানানো হলো, এর মধ্যে ওখানে কিন্তু 144 ছিল, ওই এলাকায় কিন্তু জামায়াত নিষিদ্ধ ছিল। এখন আপনি এনসিপি নামে একটা দল এটা করতে গেল, শুক্রবারে ওখানে স্টেজ করা হলো, তারপরে অন্যান্য লোকেরা আসলেন, জমলেন, তারপরে আবার শাহবাগে গেল, শাহবাগ থেকে আবার
ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসলো। তো এটা তো তখন তো পুলিশকে আমরা 144 ভঙ্গ করার জন্য কোনো ব্যবস্থা নিতে দেখিনি, যেটা আমরা পরবর্তীতে অন্যান্যদের ক্ষেত্রে দেখেছি। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্রদেরকে যেভাবে লাঠিপেটা করা হয়েছে, যেভাবে গরম পানি বর্ষণ করা হয়েছে, আর এখানে অনেকে যোগ করে বলেন না, সত্যি কথা, এদেরকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে, ঠান্ডা পানি খাওয়ানো হয়েছে, খাবার দাবার দেওয়া হয়েছে। সুতরাং ইনুস সাহেব চান নাই, চাপে পড়ে করেছেন। ইনুস সাহেব আসলে, আমি ইনুস সাহেবকে যতটুকু বুঝতে পেরেছি, আমি ওনাকে খুব ভালোভাবে বুঝতে পারিনি এখনো, বাট আমি মনে করি না উনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেন। উনি যেটা মনে করেন সেটাই করেন, এটাই আমার কাছে মনে হয়েছে। এবং যারা ওনার সাথে আলোচনা করেন, যারাই আলোচনা করেন, প্রত্যেকের কাছে শুনেছি অনেক সব কথা শুনেন, ফাইনালি উনি কোনো রেসপন্স করে না, রিয়াকশন তো করেনি না, এবং ফাইনালি উনি যা করেন সেটা নিশ্চয়ই উনি বুঝে শুনেই করেন। সুতরাং উনি আওয়ামী লীগের যে এই যে করা হয়েছে, যেটা এই যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা ইউনূস সাহেব চেয়েছেন বলে নিষিদ্ধ হয়েছে। তাহলে একরকম মিউচুয়াল ইচ্ছাতেই এটি হয়েছে, মিউচুয়াল ইচ্ছাতেই। আমি 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 মনে করি যে উনার ইচ্ছাতে এটা হয়েছে, কারণ উনি নির্বাচনের ক্ষেত্রে আর যদি উনি চাপের মুখে করেন, তাহলে চাপটা কতটুকু ছিল সেটাও একটু আলোচনা করতে হবে, যে কি চাপ ছিল, কতজন মানুষ, বাংলাদেশের 12 কোটি ভোটার, সারা বাংলাদেশে কি এরকম সংগ্রাম হয়েছে কিনা, সারা বাংলাদেশের মানুষ এরকম ঐক্যবদ্ধ হয়েছে কিনা, বা কত সংখ্যক মানুষ এটা চেয়েছে। তো সুতরাং ওগুলো আলোচনা করলে আপনি ওই চাপটা অনেক বড় চাপ ছিল না। আপনি এখন দেখেন যে আপনি নির্বাচনের কথা বলছেন, উনি একটা নির্বাচনের তারিখের মতো দিয়েছেন যে ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন হবে, এবং উনি তার ভাষণে বলেছেন একটা চিঠি যাবে, এবং পরের দিন তার মুখ্য সচিব একটা চিঠিও লিখেছেন। এখন সো ফার সো গুড। কিন্তু মাঝখানে এখন যে এই যে জামাতে ইসলামী, এনসিপি যাদের কথা বলছেন, ইসলামী দল, তারা একটা নতুন পিআর সিস্টেমের বিষয়টা সামনে আনলো। এবং এটা কিন্তু আপনার যে আলোচনা হচ্ছিল যে আমাদের যে কিছু কিছু সংস্কার করতে হবে, বা অনেক কিছু সংস্কার করতে হবে, অনেক মৌলিক সংস্কার হয়তো করতে হবে, সেই আলোচনায় পিআরটা কোনো বড় ইস্যু ছিল না। এখন তারা এটাকে বড় ইস্যু করছেন, এবং এনসিপি তো বলেই দিয়েছে যে তারা নির্বাচনে যাবেন না, আরো কিছু কিছু দাবি যদি তাদের পূরণ না হয়। এইটার ক্ষেত্রে যদি আমরা আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধকরণ, সেটার যে চাপটা, সেই চাপের চেয়ে একটু বেশি চাপ হয়ে যাবে না যখন এনসিপি, জামাতে ইসলামী, ইসলামী দলগুলো একসাথে যদি এটা করে, এবং তারা যদি নির্বাচন করতে না চায়, এবং আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে না থাকে, তাহলে কি নির্বাচন হবে? এটা কি কোনো নির্বাচন হবে যে নির্বাচনটা জনগণের কাছে, মানে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য তো হবেই না, এবং কি আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে, ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে, সেটাতে আমরা সেটা থেকে দূরে থাকতে পারবো না। আমি ভারতের কথা চিন্তা করি না, ভারতের কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ওরা কি চায় এটা নিয়ে আলোচনা কিছুই নেই, বাট আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সেখানে তো এটা গ্রহণযোগ্য হবে না। সেই জন্য আজকে একটা আলোচনা আমি বলেছি যে একটা জিনিস হতে পারে, আপনারা যারা যারা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে কাজ করেছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং অনেক মানুষের শহীদ হয়েছেন, অনেকেই রক্ত দিয়েছেন, প্রত্যেক দলের, প্রত্যেক জনগোষ্ঠীর বা প্রত্যেক সাধারণ মানুষের রক্ত কিন্তু মিশে আছে এই আন্দোলনের মধ্য দিয়ে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটা নির্বাচনের আয়োজন করেন, এবং আপনারা ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের অপরাধী যাদের বিচার হচ্ছে তাদের বিচার করেন, এবং আওয়ামী লীগের অপরাধীদের বিচার চলতে থাকুক, তাদেরকে সুযোগ দেন। আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করেন। মানে গণ অভ্যুত্থান যারা করেছেন তারাই তো আসলে সেই এনসিপি, তাদের ঐক্যবদ্ধ হতে বলছি। ঐক্যবদ্ধ বিষয়টা হচ্ছে যে যারা এখন বিভিন্ন কথা বলছেন, প্রত্যেকের হলো পার্লামেন্টে তাদের ভাগ চাই, এটা তো পরিষ্কার যে আমি পার্লামেন্টে যেতে চাই। কেন পিআর চাই? আমি জামাত ইসলাম পিআর চাই। যদি জামাত ইসলামের ভোট 7-8% ছিল, এখন যদি 10% হয়, তাহলে তারা 30টা আসন পাবে যদি ভাগে পায়। ইসলামী আন্দোলন এরকম 15-16%, বাট এখনো জানা যায়নি, বাট এইসব করে হয়তো তারা বেশ কিছু আসনে তারা যেতে পারবেন। সেই জন্য তো পিআরটা মূলত চাওয়া হচ্ছে। বাট পিআর এর ইতিহাস, পিআর কোন কোন দেশে আছে, আপনি একটা উন্নত বিশ্বে আছেন, পিআর কিভাবে চলে, পিআর কেন করতে হয়, এবং পিআর আমাদের দেশের জন্য উপযোগী কিনা, এটা একটা বড় দীর্ঘ আলোচনা। এই মুহূর্তে পিআর একটা ইস্যু করে বা সংস্কার করেই ফেলতে হবে, মৌলিক সংস্কার সব শেষ করতে হবে, আবার একটা গণভোট চাই আমরা, গণভোটটাও করতে হবে আগে, অথবা লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে করতে হবে। এই যে কতগুলো শর্ত দিয়ে দেওয়া, জুড়ে দেওয়া, এগুলো হচ্ছে যে আমরা নির্বাচন যারা ডিলেট করতে চান, ডিলে করলে যাদের লাভ হবে তারা এই কাজগুলো করছেন। এখন যদি ওই যে চাপের মুখে আবার নির্বাচন করে আসেন, দেরি করানোর যে চেষ্টা, শর্ত জুড়ে দিয়ে এবং সেটা নিয়ে চাপ প্রয়োগ, আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ সেই ঘটনাটা উল্লেখ করছিলেন, সেই সময়ের অবস্থাটা,
ডাক্তার জাহিদ, আপনার কাছেও আসলে এই প্রশ্ন যে আমরা তো সরকারের ইচ্ছা আছে কিনা, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মিউচুয়াল ইচ্ছায়, সরকারও আসলে যে খুব অনিচ্ছুক ছিল তেমনটি না বলে মনে হচ্ছে। তো সেখান থেকেই নির্বাচন পেছানোর ব্যাপারেও সরকারের কি কোথাও একটা সুপ্ত ইচ্ছা আছে কিনা? কারণ এটাও তো আমরা শুনেছিলাম আরো 5 বছর থাকুক, আজীবন থাকুক, প্রেস সচিব আবার সেরকম একটা জিনিস শেয়ারও করেন, একসময় খুব প্রচারণা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায়। এখন আবারও কোনো মিউচুয়াল ইচ্ছায় ভবিষ্যতে এরকম নির্বাচন দেরি হওয়া, ঝুলে যাওয়ার আশঙ্কা দেখেন কি? আমি একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি জনাব আবু আলম যেটা বলছেন যে এখানে সরকার একটা পাতানো খেলার মতো হতে পারে, এটা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমরা বেনিফিট অফ ডাউটই দিই, ধরে নিলাম ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে। কিন্তু যদি এরকম পরিস্থিতি হয়, উনি কি করবেন? আসলে উনি তো কঠোরতা একবার দেখাতে পারেননি, অন্তত আমরা সেটার কথা যদি বলি। এবার উনি কেন পারবেন, কিভাবে পারবেন? আবারও আমি বেনিফিট অফ ডাউট ডক্টর ইউনূসকে দিচ্ছি, কিন্তু তার সরকারের মধ্যে কিছু মানুষজন আছেন, তার সরকারের অংশ এবং তার সরকারের বাইরে খুবই প্রভাবশালী কিছু মানুষ আছেন যারা নির্বাচনটা আসলে চায় না। শুধু তাই না, যে দুটো রাজনৈতিক দল নির্বাচন আসলে নানান রকম যদি কিন্তু যোগ করে, খুব জোর গলায় বলবো আমরা তো নির্বাচন চাই কিন্তু বলে তারা কিছু কথা বলবেন, এবং এর মধ্যে শুধুমাত্র সংস্কার বিচার না, আপনি খেয়াল করেছেন একটা উদ্ভট যুক্তি আনা হয়। আমি তাদের সাথে টকশোতে থাকতে আমি জিজ্ঞেস করেছি, আমি আজকে আপনার এখানেও বলি, নির্বাচন কমিশনের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না। মানে খেয়াল করুন, আমরা শেখ হাসিনার সময় দীর্ঘ ফাইট করেছি কি নিয়ে? যে বাংলাদেশের নির্বাচন কমিশন কাগজে কলমে নানান ক্ষমতা কনস্টিটিউশনালি যদি থাকেও দিনের শেষে আসলে নির্বাচন যদি সরকার নিউট্রাল না থাকে হয় না। আমরা 91 রৌফ সরকারের যে নির্বাচন, রৌফ কমিশনের যে নির্বাচন, যারা অসাধারণ একটা নির্বাচন করেছে, সেই রৌফ কমিশন শেখ খালেদা জিয়ার অধীনে মাগুরার উপনির্বাচনে করাপশন ঠেকাতে পারে নাই, তো ইঞ্জিনিয়ারিং ঠেকাতে পারে নাই। তো আমরা আলাপ করছিলাম যে নির্বাচন কমিশন ইস্যু না, ইস্যু হচ্ছে আসলে সরকার। আমরা অবাক হয়ে গেলাম যে এই নির্বাচন কমিশনকে প্রধান করে তোলা হচ্ছে। তো এরকম নানান রকম ইস্যু আনা হচ্ছে, নিরাপত্তা, কোথাও একটু ঘটনা ঘটলে সেকেন্ড লাগে না লিখে দিচ্ছেন এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে। তো অনেকগুলো ঘটনা আছে, কোনো সন্দেহ নাই। কারণ এই দুইটা দল ডিফ্যাক্টো অনেক পাওয়ার তারা এনজয় করছে এখন, যাদেরকে আপনি ফর্মালি দায়িত্বে দেখছেন তারা তো আছেই। যেমন এনসিপির দুইজনকে তো ডক্টর ইফতেখারুজ্জামান এবং পিআইবি সরাসরি এনসিপির মানুষই বলেন যে দুই উপদেষ্টা আছেন এই মুহূর্তে, ছাত্র উপদেষ্টা। তার বাইরে জামায়াতে ইসলামীর মারাত্মক প্রভাব আছে। আমরা আমাদের আশপাশের পরিচিত মানুষদের কাছ থেকে বিভিন্ন বদলি, পদোন্নতি, তারপরে বিভিন্ন জায়গায় পদায়ন, টেন্ডার, বিভিন্ন জায়গায় তাদের বিরাট প্রভাব আছে। এখন খেয়াল করে আমি একটু নর্মালি বলি, আমি একটা সহজ অঙ্ক দেখাই আপনাকে। কেউ কেউ বলেন এটা ফ্যাক্ট, বিএনপিরও প্রভাব আছে এই সরকারের উপরে, তারা বিভিন্ন ক্ষেত্রে প্রভাব রাখতে পারে। আমরা যদি ধরি 3 দলের মধ্যে সমান ভাবে আপনি ভাগ করে দিলেন প্রভাব, 3 দল 1/3 করে, নির্বাচন যখন হবে বিএনপির হাতেই 100 ভাগ চলে যাবে। তো বাকি 33% জামাত, 33% এনসিপি ছিল, ওইটা তো আর থাকছে না। মানে জামাত ইতিহাসে কোনোদিন দুজন মন্ত্রী তারা একবার পেয়েছিল, কিন্তু পুরো সরকারের উপরে এই পরিমাণ ইনফ্লুয়েন্স, কোথায় কে ভিসি হবে, কোথায় কার পদায়ন হবে, এমনকি পুলিশ সহ আমলাতন্ত্রের উপরে যে প্রভাব তারা আছে, একটা সরকারে থাকার মতো প্রভাব, ওইটা হারাতে চাইবে না। তো একই কথা এনসিপির ক্ষেত্রে প্রযোজ্য। তো তারাও এটার সাথে অ্যালাইন হতে পারে, সম্ভাবনা আছে। আর কিছু ব্যক্তি আছে যারা স্বতন্ত্র, দেশের বাইরে, তাদের অসীম ক্ষমতা তারা এনজয় করছেন, তারা চাইলেই সরকারের অনেক পলিসি ডিসিশনকে তারা ইনফ্লুয়েন্স করতে পারেন। তো তাদের কাছে তো দেশ গোল্লায় যাক, কিছু আসে যায় না, তারা তো এই পাওয়ারটা এনজয় করছে না। সরকারেরও কিছু উপদেষ্টার কথা আমরা খানিকটা জানি যে তারা এই ক্ষমতায় থাকাটাকে দারুণ উপভোগ করছেন, তারাও একটা অংশ থাকতে চাইতে পারে। তো এই সম্ভাবনা নেই তা না, আছে। জি, তার মানে অনিশ্চয়তাটা কাটলোই না। আপনি বলছিলেন যে অনেকগুলো যদি কিন্তু লাগিয়ে দেওয়া হয়। তবে আমি একটা কথা শারমিন বলে রাখি, আমি পরে আসবো। আমি মনে করি সবকিছুর পরও ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে হতে হবে কেন আমি পরে বলবো। আচ্ছা, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আর আমার মনে হয় একটু করে বলেই দেন, কারণ পরের প্রশ্নটা আমি এটা নিয়েই করব, কেন হতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন? আচ্ছা, আমি এটাকে একটা থিওরিটিক্যালি একটু যদি অ্যানালাইজ করি, আমাদের একজন অর্থনীতিবিদ আছেন ডক্টর মুস্তাক খান, সোয়াসের প্রফেসর। তিনি এই ইস্যুতে না, তিনি একটা ইস্যুতে ওনার পিএইচডি থিসিসের একটা মূল ভিত্তি ছিল যে একটা স্টেটে কোনো সিস্টেম, কোনো আইন, কোনো কিছু কখন কাজ করে। উনি সাউথ কোরিয়া আর পাকিস্তান 60s তুলনা করে দেখাচ্ছিলেন কোন একটা জিনিস আসলে দিনের শেষে যদি কোনো দেশ কার্যকর হবে না যদি ওখানকার পাওয়ার সেন্টার গুলো, পাওয়ারের এলিটরা অ্যাগ্রি না করে। এজন্য সাউথ কোরিয়া আর পাকিস্তান একই রকম পলিসি নেওয়া সত্ত্বেও সাউথ কোরিয়া কোথায় চলে গেছে পাকিস্তান যেতে পারেনি, কারণ পাকিস্তানের পাওয়ার সেন্টার গুলোর মধ্যে এই ব্যাপারে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয় নাই। এরকম একটা বেসিক, খুব ডিটেইলে যাচ্ছি না। এবং এই আর্গুমেন্টেই উনি বলেন এবং আমি অ্যাগ্রি করি
এই যে সংস্কার আমরা চাপিয়ে দেওয়ার কথা বলছি, এই সংস্কার করে ফেলবো যতদিন পর্যন্ত আমাদের সোসাইটিতে থাকা, পলিটিক্যাল অ্যারেনায় থাকা পাওয়ার সেন্টার গুলো সংস্কারগুলোকে যতটুকু এগ্রি করবে আসলে ততটুকুই হবে, এর বেশি আসলে সংস্কার আপনি চেপে পারবেন না। এটাকে সরিয়ে রেখে আমি ওনার এই তত্ত্বটাকে ইলেকশনের কাজে লাগাতে চাই। আমাদের দেশে ইলেকশন চায় নাকি, আমরা এইভাবে যদি বলি ফেব্রুয়ারি বা ডিসেম্বরে, সরকারকে অ্যাজ এ হোল না ধরলেও ধরে নিলাম তর্কের খাতিরে জামায়াত, আমরা তর্কের খাতিরে জামায়াত, এনসিপি, কিছু ব্যক্তি, দু একটা বিদেশি শক্তি নির্বাচন না চাওয়ার ব্যাপারে সমর্থন করতে পারে। চায় কারা? দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের 20% ভোট এখনো দেশে আছে। আওয়ামী লীগ নিজে নির্বাচন চায়, কারণ তারা ডক্টর ইউনূসের সরকারের সাথে কমপ্লাই করতে পারছে না। তারা ভবিষ্যতে সত্য হবে কিনা জানি না, তারা মনে করছে ভালো হবে। দেশের সেনাবাহিনী নির্বাচন চায়, সেনা প্রধান প্রকাশ্যে নির্বাচনের কথা বলেছেন। বিরাট একটা পাওয়ার সেন্টার, টেকনিক্যালি সেনাবাহিনী সরকারের পার্ট, কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর একটা ডিফারেন্ট সত্তাও আছে। দেশের বিজনেস পিপল, দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ। আমি বিশাল বড় ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি এবং একেবারে প্রান্তিক ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি, পাড়ায় যিনি মুদি দোকান চালান, আমি দেখেছি প্রত্যেকের ব্যবসার অবস্থা খারাপ। অর্থনীতির জিডিপি গ্রোথ এখন 3-এর নিচে নেমে গেছে, কারোই অবস্থা ভালো না। তারা সবাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন চাইছে। আমি আপনাকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। ফেব্রুয়ারি নির্বাচনের ডেট দেওয়া নিয়ে যখন আমি একটু সন্তোষ প্রকাশ করে আমার ব্যক্তিগত চ্যানেলে একটা ভিডিও করেছি, একজন খুব বড় ব্যবসায়ী নেতা আমাকে বলছেন, আপনি ডিসেম্বর কেন বলছেন না? তো ব্যবসায়ীরা একটা বিরাট পাওয়ার সেন্টার, তারা এটার দিকে চলে গেছে। ব্যুরোক্রেসি মোর অর লেস ইলেকশনের দিকে, জনগণ ইলেকশনের দিকে, এবং জরুরি কথা, বিদেশি কিছু শক্তিও এখানে ইলেকশনের পক্ষে আছে। আপনি যদি দুটাকে পাল্লায় ওজন দেন, দেখবেন নির্বাচন সেই পাল্লায় ওজন দিলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার সেই পাল্লাতেও বাকি ছিল, মানে সেখানে তো এনসিপি হুট করে জাম তুলে ফেললো। আসলো কোথা থেকে বিষয়টা? আব্দুল হামিদ চলে গেল দেশের বাইরে, সেই মুহূর্তে চিকিৎসার জন্য মানে রব উঠলো, তিনি পালিয়ে গেছেন, তাকে পালাতে দেওয়া হয়েছে। তারপরে শুরু হয়ে গেল হুট করে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হোক। তার আগে কিন্তু সেই দাবিটা যে মাঠে খুব জোরালো ভাবে ছিল, বিএনপি বলেছে, বিরোধিতা ছিল না। না, এটা বিরোধিতা খুব বেশি ছিল না। আমি এটা নিজে ইয়ে করতে দেখেছি, এটা বিরোধিতা, এটা কথা মানি আমরা। লজিক্যাল ইলজিক্যাল ইজ এ ডিফারেন্ট ডিবেট। 1 বছরও যায় নাই এই দলটা যা করে গেছে, বিরোধিতা হয়নি। আমি ইলেকশনের ক্ষেত্রে বলছি, যারা চাইছে আর যারা চাইছে না, ওজন যদি পাল্লায় দেন, চাওয়ার পক্ষে পাওয়ার ব্যালেন্স মারাত্মক। কিন্তু এখন সরকার যদি কারো কথা মেনে নেয়, কারো চাপে কাবু হয়ে যায়, অন্য চাপে কাবু হতে না চায়, সরকার কি সেটা পারবে না? সরকার কি না, সরকার একটা টাইম বম আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে ইকোনমি যেদিকে যাচ্ছে, সরকার যদি ইলেকশন আনসার্টেন হয়ে যায়, যদি জানা যায় যে ইলেকশন হচ্ছে না ফেব্রুয়ারিতে, এখানে আমি নোজ ডাইভ দেবো। এজন্য আমি অলরেডি যথেষ্ট খারাপ, নোজ ডাইভ দেবো এবং মানুষ রাস্তায় নেমে আসবে। একটা কথা মনে রাখবেন, মানুষ তো এখনই যেভাবে কথা বলছে, বিভিন্ন আমরা সংস্কার বিচারের কথা বলবো। আমি আপনাকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি খুব রেগুলারলি সিএনজিতে করি, আমি সিএনজি ড্রাইভারদের সাথে কথা বলি যে আপনার এখন ক্যাব কেমন। আমি নিজে বুঝি একটা মোড়ে কি পরিমাণ সিএনজি দাঁড়িয়ে থাকে, কতটুকু বার্গেইন করা যায়, এগুলো দিয়ে আমি তার অবস্থা বুঝতে পারি। তারা বলছে তাদের অবস্থা ভালো না। যে মানুষটার আর্নিং কমে গেছে, টিকে থাকতে পারছে না, ও না সংস্কার বিচার বুঝবে না, ও প্রয়োজনে আবার কেউ নেমে যাবে। সুতরাং সরকার, ইকোনমি যদি খুব খারাপের দিকে যায়, সরকার আসলে শিখতে পারবে বলে আমার মনে হয়। এই জন্য উচিত হবে, হ্যাঁ আমি মানে কিছু কেওস হবে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হওয়া ছাড়া কোনো অপশন নেই। আপনিও কি তাই মনে করেন জনাব আবু আলম শহীদ খান? নির্বাচন ছাড়া কোনো অপশন নাই, মানে এটাই কি শেষ পর্যন্ত মানে ফাইনাল একটা জায়গায়? অনিশ্চয়তা তাহলে নাই? অনিশ্চয়তা আছে, অনিশ্চয়তা নাই এটা বলবো না। যে অনিশ্চয়তা, যে ওই যে চায়ের পেয়ালা থেকে ছোটের দূরত্ব অনেক সময় যোজন দূরত্ব হতে পারে, এবং অনিশ্চয়তা আছে। কিন্তু একটা নির্বাচন হতে হবে। নির্বাচন এই জন্য হতে হবে যে আপনি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বা যে গণঅভ্যুত্থান হলো, এটা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে। এর উল্টা পৃষ্ঠায় তো মানে ফ্যাসিবাদকে যদি আপনি বাতিল করেন, তাহলে আপনি কি করবেন? তা আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থার ফেরত যাবেন। তার মাঝখানে আপনি এখন সংস্কার নিয়ে আলোচনা করতেন, খুবই ভালো আলোচনা। সংস্কার নিয়ে আলোচনা হওয়া উচিত, এবং সংস্কার নিয়ে যে আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে, এটা বাংলাদেশের 54-55 বছরের ইতিহাসে কখনোই এত ঘন্টার পর ঘন্টা তারা আলোচনা করেন নাই। এটা একটা অনেক উন্নত আলোচনা হয়েছে, সেখানে অনেক মতদ্বৈততা আছে, মতবিরোধ থাকতে পারে। এটা একটা গণতান্ত্রিক প্রসেস, এবং অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু জনগণ জানতে পেরেছে, এবং অনেক কিছু রাজনৈতিক দলগুলো শিখতে পেরেছে। যেটা জাহিদ বললেন খুব ইম্পর্টেন্ট, যে এই যে ক্ষমতা এনজয় করছে কিছু কিছু মানুষ, জামাত, এনসিপি, আরো কিছু মানুষ যারা উপদেষ্টা পরিষদে আছেন, যাদেরকে আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন, তাদের নির্বাচন করার দরকার নেই, তারা কনসালটেন্ট টাইপের মানুষ। তো তাদেরকে যদি একটা ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে বলেন, তারা কিন্তু সেটাও করতে যাবে না, এবং সেখানে তারা জিততে পারবে বলে মনে হয় না। এই যে মানুষগুলো আছে, এবং এই যে প্রোটোকল, এই সুযোগ সুবিধা,
এত তাদের মানে তাদের কাছে মানুষ যে যাচ্ছে, তাদেরকে এত গুরুত্ব দিচ্ছে, এই যে একটা মানে মোহ, যে চেয়ারের মোহ, এই চেয়ারের মোহটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এটা দলীয় সরকারের সমস্যা একটাই। আপনার স্বৈরাচারী সরকার, সামরিক সরকার যদি আসে, বলে যে আমি তো আসলাম, আপনারা পারলেন না দেখে আমি আসলাম, আমি খুব শীঘ্রই একটা নির্বাচন দিয়ে চলে যাব। তারপরে কিন্তু ওই যে আইয়ুব খান ছিল প্রায় 10 বছর, ডিকেড অফ ডেভেলপমেন্ট করতে হয়েছে। জিয়াউর রহমান সাহেব প্রায় 5 বছর 7 বছর ছিলেন, তারপর এরশাদ সাহেব এসে 8 বছর ছিলেন। মানে কেউ যেতে চায় না ক্ষমতা থেকে, যেতে, এবং দলীয় সরকারগুলো তো যেতেই চায় না, সেটা আমরা দেখলাম। তারা যেন তেন প্রকারণে নির্বাচন সমস্ত ব্যবস্থা নষ্ট করে আমাকে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তাদের যে ধরনের কমিটমেন্ট থাকার দরকার ছিল, বা তাদের যে ধরনের মোটিভেশন বা কমিটমেন্ট, একদম সোজাসুজি যে আমরা এসেছি, আমরা একটা একটা ক্রিটিক্যাল সময়ে দায়িত্ব গ্রহণ করেছি, যেটাকে আমরা ওই যে বাংলায় বলি না, রাজনৈতিক সংকটের মুখে দায়িত্ব গ্রহণ করেছি, এখন এই সংকট মোকাবিলার জন্য আমরা এই কাজটা করতে চাই। প্রথম থেকে কিন্তু তারা এটাতে গুরুত্ব না দিয়ে অন্য কিছুতে তারা গুরুত্ব দিতে গিয়েছেন। প্রথম দিকে মানে আমরা মনে করেছি, আমিও ব্যক্তিগতভাবে মনে করতাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার 2 থেকে 3 বছর তার মেয়াদ হওয়া উচিত, কারণ তাকে কিছু কিছু বড় সংস্কারে হাত দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সহায়তা করতে হবে। কিন্তু ওই যে আপনি যে সময়টা নিয়ে চিন্তা করতেন, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। সেই সময়ের মধ্যে যদি আপনি দেশের অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি করতে না পারেন, আপনি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যেগুলো নিয়মিত কাজ, সেগুলোর যদি কোনো উন্নতি করতে না পারেন, আপনি যদি বেকার সমস্যার সমাধানটা করতে না পারেন, আরো লক্ষ লক্ষ মানুষ বেকার হবে। এখন অলরেডি 40 লক্ষের কাছাকাছি মানুষ নতুন করে বেকার হয়েছে। দারিদ্র সীমার নিচে চলে গেছে আরো 1 কোটির বেশি মানুষ। আগেই 5 কোটি মানুষ ছিল, এখন 6 কোটি মানুষ। যাই যেটা বললেন যে একজন মুটে মজুর চাষি বা একজন শ্রমিক, একজন ট্যাক্সি আলা, তো তার তো একটু বেশি ইনকাম, একটা ক্ষুদ্র ব্যবসায়ী তার একটু বেশি ইনকাম, কিন্তু সেখানেও কিন্তু হানা পড়ে গেছে। সেখানেও বাংলাদেশের যে আর্থিক সংকটটা, সেই সংকটে কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষরা এখন একেবারে খুব নাবিশ্বাসের অবস্থা। তো সেটা যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু নির্বাচন না দিলে পরে যেটা হবে যে সরকারের প্রতি জনগণের আস্থা থাকবে না, এবং এই সরকারকে বিদায় নিতে হবে একটা গণবিক্ষোভের মুখে। তো সেই রিস্কটা কেন ডক্টর ইউনূস সাহেব নেবেন? ডক্টর ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে এটা নেওয়ার কথা না। তার ক্যাবিনেটের, তার উপদেষ্টা পরিষদের কেউ কেউ চাইতে পারেন, যারা ভবিষ্যতে যাদের নামও মানুষ মনে রাখবে না। আমি জানি যে এখানে যে 21 জন 22 জন 23 জন আছেন, তাদের অনেকের নাম কারো মনে থাকবে না। কিন্তু সেই রিস্কটা আসলে কেউই কেন নিতে চাইবেন? ডক্টর ইউনূস তো শুধু না, কিন্তু সবাই আসলে দেখি দিন শেষে নিতে চান, সেই রিস্ক নিয়ে হলেও ক্ষমতায় থাকতে চান। অতীত অভিজ্ঞতাগুলোর কথা আপনি যেরকম বলছিলেন, সেইগুলো যদি একটু যাচাই করি, তাহলে সেরকমটাই মনে হয়। অনেকগুলো যদির কথা আমরা আলোচনা করছিলাম, বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন ইত্যাদি ইত্যাদি। এখন নতুন আরো একটা যদি জুলাই সনদ, এবং সেটির উপর ভিত্তি করেই হতে হবে নির্বাচন, একই রকম বলছে এনসিপি জামাত, দুটি দলই। আমি ডক্টর জাহিদ আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসিফ মাহমুদ তিনি বলেছিলেন 8ই আগস্টের মধ্যে হবে জুলাই সনদ। অবশ্যই এরকম জুলাই ঘোষণাপত্র নিয়েও আগে বহুত সময় আসছে, সেই সময়টার মধ্যে পারে নাই, পরে হয়েছে অন্তত। এখন এই নতুন আবার যদি যখন যুক্ত হলো জুলাই সনদ, সেটির ভবিষ্যৎ আপনি কি দেখেন? কবে হবে যে জুলাই সনদ? ঐক্যমত কমিশনে তো ঐক্যমত ঠিক অনেক ক্ষেত্রে হচ্ছে না, আবার মৌলিক ঐক্যমত না হলে সেটাও আবার মানবে না, এটাও বলে দিচ্ছে। তাহলে জুলাই সনদটা আসলে ভবিষ্যৎ কি দেখেন? জুলাই সনদ নিয়ে অলরেডি একটা সমস্যা আমি আইডেন্টিফাই করেছি, এটা নিয়ে আমি কথা বলেছি, লিখেছি। সেটা হলো ঐক্যমত কমিশনের কথা ছিল ফ্যাসিলিটেটর হওয়া, তারা সবার সাথে বসবেন এবং যতগুলো জিনিসে একমত হবেন সেটা নিয়ে একটা সনদ হবে, সবাই সাইন করবে। কিন্তু তারা এমন কিছু জিনিস অন্তর্ভুক্ত করছেন যেটা সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি এগ্রি করেনি, এবং তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। নোট অফ ডিসেন্ট দিয়ে একটা জুলাই সনদ নেওয়ার কোনো অর্থ আমি দেখি না। এবং অন্য যারা আছে তাদেরকেও এটার ব্যাপারে ডক্টর ইউনূসের বা সরকারের দিক থেকে কনভিন্স করা জরুরি ছিল, কারণ ডক্টর ইউনূস নিজে একটা ইন্টারভিউতে বলেছিলেন যেটা মাহফুজ আনামের সাথে, যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা কোনো শাসক নেই। সেটাই হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত শারমিন, আমি একটা জিনিস মনে করি, এই যে জুলাই সনদ, বিচার বা আরো যা যা নিয়ে ইলেকশনের যে একটা আনসার্টেনিটি দেখা যাচ্ছে, এটা আসলে খুব মেজর ইস্যু বলে আমি মনে করি। পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টির সব কথাকে একদম আক্ষরিক অর্থে না নেওয়াই ভালো হবে। আমি মনে করি যে বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছে, তারা রাজনীতি করে, তারা ক্ষমতায় যেতে চায়, একটা আনসার্টেনিটির অবস্থা তৈরি করে তাদের কেউ কেউ আসলে বিএনপির সাথে বার্গেইন করতে চায় বলে আমি ধারণা করি। যখন এগুলো হবে, তারা বিএনপির সাথে কোনো ধরনের বার্গেইনে যেতে চায়, বিএনপি তাদেরকে ডাকবে, কথা বলবে, তাদের কিছু চাওয়া না পাওয়া আছে সেগুলো নিয়ে করবে। সুতরাং আমি এই সবগুলোকে আসলে খুব শক্তভাবে
তারা এগুলো শক্ত হয়ে বোর্ড হয়ে বসে থাকবে তা দেখছি না। তারা এটা তাদের একটা হলো রাজনীতির স্বার্থে, যখন সংস্কার শব্দটার সাথে তো আমাদের এডুকেটেড কনসাস মিডল ক্লাস, আরবান মিডল ক্লাসের এক ধরনের সংযোগ আছে। তো সংস্কার বললে তাদের সাথে কানেক্টেড হওয়া যায়, একই সাথে যে বললাম চাপ তৈরি করা যায়, এইভাবেও দেখতে পারি। সুতরাং এটাকে খুব অত বড় করে দেখলো। জি জি, এবং একটু জুলাই ঘোষণাপত্র যেটি অন্তত হয়ে গেল, জুলাই সনদের অনেক আনসার্টেনিটির জায়গা আছে, কিন্তু ঘোষণাপত্র হয়ে গেল 5 তারিখে, এটি একটু শুনতে চাই যে সেটির যে প্রতিক্রিয়া সেটি নিয়ে একটু মূল্যায়ন, একটা ছোট্ট মূল্যায়ন আপনি দেবেন, কারণ এটি ইতিমধ্যে আপনারা কথা বলেছেন বিভিন্ন জায়গায়, আমি শুনেওছি সেই বিষয়ে। তারপরেও একটু শুনবো এবং এই প্রশ্নটা করতে চাই যে ঘোষণাপত্রের পরে যেটি দেখলাম, জামাত বলল তারা হতাশ, এনসিপি অখুশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে গণ অভ্যুত্থানপন্থী জনতার আকাঙ্ক্ষা পুরোপুরি উপেক্ষিত হয়েছে, ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন এক পেশে এসে তারাও ইতিহাস বিকৃতি নানার কথা বলছেন। কিন্তু জুলাই ঘোষণাপত্রের যে সব শেষ পয়েন্ট 28 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। মানে যারা আলোচনায় ছিলেন একসাথে, রাজনৈতিক দলগুলোরই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো না, পুরো বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হলো এই জুলাই ঘোষণাপত্র। ডক্টর জাহিদ, এগুলো আসলে আমরা লিখি এবং এগুলো আমরা এভাবেই বলি। যেমন ধরুন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, আমরা রাষ্ট্র গঠন করতে চাই। বাংলাদেশের 70 সালের যে নির্বাচন, যখন নৌকায় কলা গাছ দাঁড়ালেও ভোট দিয়ে দেয় বলে বলা হয়েছে, সত্যি তাই ছিল। সেখানে স্বাধীন বাংলাদেশ চাওয়া হয়নি, 6 দফার ভিত্তিতে আমরা একটা স্বায়ত্তশাসন চেয়েছিলাম। তাতেও 26% মানুষ পূর্ব পাকিস্তানের নৌকায় ভোট দেয়নি, 26%। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা 74% পপুলার ভোট পেয়েছিল, পূর্ব পাকিস্তানের কথা বলছি। তো আমরা যখন আমার ঘোষণাপত্র বলতে যে আমরা কিন্তু সব মানুষের কথাই বলি, এটাই নিয়ে। এবং ওই সময়েও বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল, চীনপন্থী কমিউনিস্টরা তো আছে, জামায়াতে ইসলামী আছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তো একমত হয়নি। কিন্তু আমরা আসলে যেটা দাঁড়ায়, আমরা যখন করি এভাবেই বলি। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি যদি সংখ্যায় বলেন, আমি যদি আলোচনা আনি সংখ্যায় বা তারা জনসংখ্যার কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করছে, সেটা খুবই ছোট। এখন ডিবেটের ব্যাপারে বলছি, আসলে যেটা হয় এই ডিবেটটা হওয়ারই কথা ছিল, এবং আমি এই কারণেই মনে করি ঘোষণাপত্রটা এত ডিটেইল করাই হয়তো ভুল হয়েছে। সরকার ভেবেছে যত ডিটেইল করবো সবার সবকিছু ঢোকাবো, কিন্তু দিনের শেষে সবার সবকিছু ঢুকবে না। তো কার কাছে কোনটার গুরুত্ব কতটুকু, কেউ একজন ধরুন 18 সালে কোটা মুভমেন্টে ছিল, সেই ওইটা থাকার কারণে তার আবেগ আছে, তিনি চাইবেন ওই কোটা মুভমেন্ট ওখানে থাকুক, নিরাপদ সড়ক থাকুক, শাপলা থাকুক, মিডিয়ার হত্যাকাণ্ড থাকুক। এগুলো সব ঢোকানোর পরও দেখবেন কারো না কারো আরো কোনো একটা মোদী বিরোধী আন্দোলন, এটার কথাও এসছে, সেটাও থাকতে হবে। আমি যদি বলি 71 কথাটা সব আনা হয়েছে, আমি যদি প্রশ্ন তুলি 71-এর কথা আমরা যখন লিখবো, এই মাটির কিছু মানুষজন যে আমাদের রাষ্ট্র গঠনের পেছনে বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাজাকার আলবদর হয়েছে, তাদের সেটাও উল্লেখ করতে হবে। ধরুন আমি এটা আমার যদি চাওয়া হয়, তো এই চাওয়াগুলো চলতে থাকবে। এগেইন আমি বলি, এটা হচ্ছে এনারা রাজনীতি করার চেষ্টা করছেন, এবং বিশেষ করে এনসিপি এবং জামাতের ইদানিং এটাকে এভাবেও পড়া উচিত, তারা সরকারের বেশ সমালোচনা করতে চাইছেন, বিশেষ করে এনসিপি। কারণ এনসিপির বিরুদ্ধে অভিযোগ যে তারা কিংস পার্টি, এমনকি টিআইবির মতো প্রতিষ্ঠান, ডক্টর ইফতেখারুজ্জামানের মতো খুবই রেসপেক্টেড একজন মানুষ এই ধরনের অভিযোগ সরাসরি করেছেন। যখন করছেন তারা এখন সরকারের বিরুদ্ধে বেশ উচ্চকিত আমরা মাঝে মাঝেই দেখি, মাঝে মাঝে দেখবো। এটা আসলে ওই তকমাটা গা থেকে একটু সরানোর জন্য এরকম হতে পারে। আচ্ছা, এটা একটা কারণ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আমি জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে একটু জুলাই ঘোষণাপত্রে আসলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা দেখলেন? আমি দেখছিলাম বিশ্লেষকরা এখানে কি বলছেন। আমি দেখছিলাম যে মহিউদ্দিন আহমেদ, লেখক গবেষক, তিনি বলছেন যত দোষ নন্দঘোষ এর মতো আওয়ামী লীগকে এখানে মানে নন্দঘোষের মতো দোষ দেওয়া হয়েছে। ডেভিড বার্গম্যান বেশ বড় একটা লেখা লিখেছেন ফেসবুকে, তিনি বলছেন যে এটি দীর্ঘদিন আওয়ামী লীগ বিরোধী ও সমালোচকদের লেখা রাজনৈতিক বক্তব্য বলে মনে হচ্ছে, এবং সাথে তিনি বলছেন 71 সালের যুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে রাজনৈতিক পক্ষপাতমূলক ইতিহাস ব্যবহার করেছিল, তার চেয়ে বেশি রাজনৈতিক পক্ষপাতমূলক আরেকটি বর্ণনাকে প্রতিষ্ঠা করেছে। এই বক্তব্যগুলোকে আপনি কিভাবে দেখেন? এই বক্তব্যগুলো তো মোটামুটি ঠিক আছে, কেন যে সনদটা তৈরি হয়েছে সেই সনদ তো অপূর্ণ এবং অনেকটা কপ স্টেপ জাম্পের মতো, মানে কোনো জায়গায় একটু কাজ করলাম তারপর লাভ দিয়ে আরেক জায়গায় চলে গেলাম, এরকম আছে। আপনি ধরেন যে এই পুরা সনদে তো আমাদের কোনো জাতীয় নেতার নাম আসেনি, ডক্টর ইউনূস ছিল না, তার মানে আপনি 15 আগস্ট না, ওটা জাতীয় নেতা আছে নাই, হপ স্টেপ জাম্প বললাম, 15 আগস্ট আসা উচিত ছিল, আসেনি। মানে ইতিহাসটাও আপনি ঠিক মতো লিখলেন না। আমার কাছে মনে হয়, আমার এক লাইন যদি বলি, আমি সবার লেখা টাকা অনেক লেখাই হয়েছে,
সমালোচনা আছে, সেগুলো তো একদম কারেক্টলি আইডেন্টিফাই করছে। ডেভিড বার্গম্যান যেটা লিখেছেন সেটা কমপ্লিট লেখার মতো, মানে একেবারে পুরোটার ব্যবচ্ছেদ ওনার লেখার মধ্যে আছে। আমি এক লাইনে যেটা মনে করি, ডক্টর ইউনূসের এর বেশি কিছু করার ছিল না। উনি কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারছিলেন না। এখন তো এটার একটা বিপ্লবী সরকার করতে হবে, বিপ্লবের ঘোষণা দিতে হবে। ওই যে আমাদের যে স্বাধীনতার ঘোষণা, ৭০ সালের নির্বাচনে আমাদের স্বাধীনতা নিয়ে কিন্তু আমরা নির্বাচন করি নাই, এটা ঠিক। কিন্তু আমাদের উপর যখন অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, তখন কিন্তু আমরা ওই ঘোষণাটাকে তৈরি করছি আমাদের প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার, বা আমাদের প্রথম বাংলাদেশ সরকারটা গঠন করার পটভূমি হিসাবে। সেই জন্য ওই জায়গাটাতে আমরা পরিষ্কারভাবে লিখেছি যে কি কি ঘটনার মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি এবং এখন কেন আমরা একটা স্বাধীন বাংলাদেশের কথা চিন্তা করছি। এবং ওই যে ঘোষণা, ওই ঘোষণার কিন্তু কমন পয়েন্ট হয়েছে যেহেতু এবং সেহেতু, এগুলো মোটামুটি কপি করা হয়েছে। বাট সাদামাটা ভাবে জুলাই সনদ, এটার কোনো মানে ঘোষণা, সনদ তো না, ঘোষণা, এই ঘোষণা আমার কাছে কোনো তেমন কোনো মূল্য বহন করে না। কিন্তু আপনি বলছেন ডক্টর ইউনূস মানে নরমাল দলিল হয়ে গেছে, আর কিছু কোনো দলিল করানো নেই, ছিল না। কিন্তু এটা একজনের বয়ান। আমি একটু এই প্রশ্নটা করতে চাই যে ইতিহাস সেটা এক একজনের ভার্সন, জামাত ইসলামের কাছে একরকম, বিএনপির কাছে একরকম, ইতিহাসের ভার্সনটা এক একজনের কাছে এক এক রকম। তো এত মানে পেছনের ইতিহাস থেকে শুরু করবার দরকারই কি ছিল? উপনিবেশ বিরোধী, তারপরে ৭১, তারপরে এরকম করে মানে এত পেছন থেকে, এটা জুলাই ঘোষণাপত্র, জুলাইয়ের প্রেক্ষাপট, মানে এত পেছন থেকে আসবার কি দরকার ছিল? না, আপনি ১৫-১৬ বছর রাখলেও পারতেন, এটা আপনি ঠিকই বলেছেন। বাট আমরা তো ৪৭-এ যেতে চাই। আমরা তো মনে করি ৪৭ না হলে ৭১ হতো না। অনেকে মনে করেন, অনেকে কনভিন্স। আপনি ৭১-কে স্যান্ডউইচের মধ্যে ফেলানোর জন্য, ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, ৭১ যে একটা ইতিহাস, এবং সেই ইতিহাসের যার পুনরাবৃত্তি হবে না, নতুন করে বাংলাদেশ স্বাধীনও হবে না, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটাকে আপনি স্যান্ডউইচের মধ্যে ফেলানোর জন্য আপনি ওই ৪৮ এবং ২৪-কে ঢুকাতে চান। এই যে নানানমুখী চাপ, নানানমুখী কথাবার্তা, এবং ওই যে একটা জিনিস যেটা বলেছেন যে যারা এটার তৈরি করেছে তাদের মধ্যে যা আছে, যেমন ধরেন 111-এর কথাই আমরা বলি, মানে আমি সব জায়গায় আলোচনা করতে পারি, বাট এটা দিয়ে তো আপনার পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে যদি আমরা এক একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করি। আপনি 111-এর কথা যেটা বলা হয়েছে যে 111 একটা ষড়যন্ত্র ছিল, আমি খুব পোলাইটলি এবং খুবই হাম্বলি জিজ্ঞাসা করতে চাই, যখন 111 হয়েছিল তখন ডক্টর ইউনূসের কি রোল ছিল? আমরা তো শুনেছি যে উনাকেই অফার করা হয়েছিল দায়িত্ব নেওয়ার জন্য। উনি নাকি ফোন করে ফখরুদ্দিন সাহেবকে দায়িত্ব নিতে বলেছিলেন। উনি তখন একটা রাজনৈতিক দলের ঘোষণা করেছিলেন, কিন্তু 111-এর সাথে পুরোপুরি উনি সম্পর্কিত ছিলেন। ওইটা ষড়যন্ত্র বললে তো ডক্টর ইউনূস নিজেই নিজের সাইন করা একটা ডকুমেন্টে বলছেন যে ওই ষড়যন্ত্রের সাথে উনি যুক্ত ছিলেন, মানে উনি ওটা লেখেন নাই। বাট 111 নিয়ে যখন আপনি এই কথাগুলো বলেন, তো তার যে তিনি তখন কি করেছিলেন এটা তার মনে রাখতে হবে। হয়তো উনি ঠিক মতো পড়েও দেখেন নাই, কারা লিখে দিয়েছে, সাইন করেছে। ওই যে আপনারা একটা কথা বলেন না, সাংবাদিকরা বলেন যে ওই কারা জানি লিখে দেয়, আমলারা ঠিকঠাক করে দেয়, তারপরে আমাদের এই যে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, তারা নাকি শুধু ওই সিগনেচার করে। এই যে মাফিয়া আমলাতন্ত্র বা যারা লিখছে সেই মাফিয়ারা নিশ্চয়ই তাদের মতো করে লিখেছে, এবং ওটা ঠিক মতো তুমি হয়তো পড়তে পারেন নাই, বা তাকে তার আশেপাশে যারা আছে তারাও তাকে বুঝাতে পারেনি। তো অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমার কাছে এই যে আপনার ঘোষণা দেওয়ার স্টাইল, উনি তো ৮টা বিষয়ে একটা ভাষণ দিলেন, উনার এই লক্ষ লক্ষ লোক সমাবেত ঘরে ওইখানে কেন ঘোষণা দিতে হবে? মানে সবকিছু মিলে এটা একটা পলিটিক্যাল রিটোরিকের মতো মনে হয়েছে, বাট এটাও পূর্ণাঙ্গ একটা রিটোরিক। একটা প্রশ্ন আপনার কথা থেকে জন্মেছে, কিন্তু ছোট্ট করে আপনার কাছে ডাক্তার জাহিদ এটা একটু, যে কারা আসলে এটা লিখে দিলেন, এটা লিখলেন কে বা কারা, সেটা কি জানবার সুযোগ হয়েছে? আমি কিছুটা, মানে ঠিক আমলারা লেখেননি, এটা সরকারের উপদেষ্টা, তারপরে প্রেসক্রিপ, এনারা মিলে সম্ভবত এটা লিখেছেন, এটা আমলারা লেখেননি। আচ্ছা, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা কারা ছিলেন জানেন? না, আমি জানি না। উপদেষ্টা এবং প্রেসক্রিপ সবকিছু মিলে, মানে এটা মানে সরকারের যারা পরে এসছে, মানে চাকরি করা লোকজন, মানে যারা আগে থেকে আমলা ছিলেন তারা না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমার জানবার ইচ্ছা ছিল, হয়তো সামনে যদি জানার আরো স্পষ্ট সুযোগ হয়। এই জনাব আবু আলম শহীদ খান যেটি বলছেন যে স্যান্ডউইচ, ৭১-কে স্যান্ডউইচের মধ্যে ফেলার, আপনি কি একটু বলবেন যে সেই চেষ্টাটা হচ্ছে, আর হলে কেন হচ্ছে? আমরা নাহিদ ইসলামের একটা ফেসবুক পোস্ট দেখলাম, বেশ শক্ত একটা পোস্ট, তিনি এর মধ্যে বেশ কিছু লিখছেন, অনেক কথাই লিখছেন। একটা জায়গায় লিখছেন এই প্রজন্ম, ইংরেজিতে লিখছেন, যদিও আমি বঙ্গানুবাদ করে পড়ছি, এই প্রজন্ম ইতিমধ্যে ৭১-কে অতিক্রম করেছেন।
কেউ আর পক্ষে একাত্তর বা বিপক্ষে একাত্তর এই দ্বিমুখী রাজনীতিকে মেনে নিতে প্রস্তুত নয়। একাত্তর ইতিহাসে থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসেবে, সম্মানের নীতি হিসেবে, কিন্তু আর রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে না। একইভাবে 47 ইতিহাসে লেখা থাকবে, স্মরণীয় থাকবে, কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে না, এই হচ্ছে কথা। রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে না একাত্তর, তাহলে কি 24 এখন রাজনৈতিক বৈধতার নিয়ামক? আমি হ্যাঁ জাহিদ বলেন। হ্যাঁ বলবেন, কিছু বলে নেন, আপনি বলেন। আমি গত বছর ডিসেম্বরে 16 ডিসেম্বর একটা কলাম লিখেছি প্রথম আলোতে এই চেষ্টা নিয়ে 24 দিয়ে 71কে ঢেকে দেয়া। এটা ফ্যাক্ট, 24-এ জামায়াতে ইসলামী ছাত্র শিবির তারা ইনভলভ ছিল, বিএনপি বা সব দলই ছিল, তারাও ছিল। এটা হওয়ার সাথে সাথেই তারা একটা চেষ্টা শুরু করেছে 24 দিয়ে 71কে মুছে দেওয়ার। মানে আমি জনাব নাহিদ ইসলামের এই চেষ্টার মধ্যে খানিকটা হলেও ঢোকা দেখে খুবই হতাশ হয়েছে। আমি সেই জায়গায় আসবো। মানে আমরা 71 কেন ইস্যু হবে বা হবে না, আমাদের 71-এ কি রেজলিউশন হয়েছে? আজও ওই 71-এ মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী, আমি এইভাবেও বলেছি, আমি জামায়াতের আমির যখন বলছেন যে আমরা যদি অপরাধ করে থাকি এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষমা করব, আমি এভাবে বলেছি, খেয়াল করুন, ধরে নিলাম তাত্ত্বিকভাবে, আবার বলছি তর্কের খাতিরে, তারা কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল না, কিন্তু পাকিস্তান মিলিটারি বাংলাদেশে তৎকালীন পূর্ব হিসেবে যে রকম মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ করছিল, বর্বরতা চালাচ্ছিল, তার পক্ষে আপনি পলিটিক্যালিও থাকতে পারেন না। এটাই গর্হিত অপরাধ, বিভৎস অপরাধ, কিন্তু এগুলোর কোনো রেজলিউশন হয়নি এবং তারা এখন রাজনীতিতে আছে। তাহলে 71 ইস্যু হবে না কেন? হতে হবে। এবং বাংলাদেশ 71ই আসলে 24কে আমরা শুধু 24 না, 90, 24 বা আমাদের 2050-এও যদি কোনোদিন একই ধরনের একটা লড়াই হয়, আমরা চাই এই ধরনের লড়াই বাংলাদেশে আর না হোক, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে স্থায়ীভাবে ঢুকে যাই। সেটা আসলে 71-এর কন্টিনিউয়েশন। আমরা সেই বিখ্যাত আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে কথা বলেছিলাম, যেখানে যেখানে এটা লঙ্ঘিত হবে, আমরা আমাদের স্বাধীনতার সংগ্রাম ছিল, এটা মুক্তির সংগ্রামও ছিল, 7ই মার্চে শেখ মুজিবুর রহমান যেভাবে বলছেন, তাহলে মুক্তিও তো আসেনি। তো যখনই এটা আসতে থাকবে, মানে যেখানেই ঘাটতি হবে ওটা ওখানেই থাকবে। এবং এই চেষ্টা মূলত জামায়াতীদের চেষ্টা, এবং যারা নাহিদ ইসলাম অত্যন্ত পলিটিক্যাল একটা ভুল করেছেন এই ব্যাপারে, তাদের সাথে খানিকটা হলেও আমি জনাব আবু আলম শহীদ খান আপনার কাছেও ছোট করে এই বিষয়ে জানতে চাই, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? নাহিদ ইসলাম বলছেন 71 রাজনৈতিক, মানে এটা রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে না। আমি এই প্রশ্নটা করছিলাম, তাহলে রাজনৈতিক বৈধতার নিয়ামক হিসেবে কি এখন 24-কে ব্যবহার করা? আমি এক সেকেন্ড একটা জিনিস যোগ করে দেই। ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় তো শিবির মাঠে ছিল, এটা ব্যাকফায়ার করেছে অলরেডি, শিবিররা দেখেছে, তারা ওই গোলাম আজমের বাংলায় আর মানে নিজামীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো আমরা ফেসবুকে ইয়াংদেরকে লিখতে দেখেছি, গোলাম আজম আর নিজামীর তো বাংলা ছিল না, ওদের তো এটা পূর্ব পাকিস্তান ছিল। আজও কিন্তু ট্রোল হয় যখনই ঘোষণা, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, ঘোষণাপত্রে যখন তাহের সাহেব বলছেন এটা কিছুই হয় নাই, পছন্দ করছি না, তখন ইয়াংরাই ট্রোল করছে, হ্যাঁ এখানে বাংলাদেশ লেখা হয়েছে, এখানে পূর্ব পাকিস্তান লেখা হলে ভালো হইতো। সুতরাং ইয়াংদের কাছে এটার গুরুত্ব নেই, কথাটা একেবারেই ভুল। ইয়াংরা 71 ভুলবে না, এবং সত্যি কথা হচ্ছে আমরা ভুলতে দেব না। একটা কথা যোগ করে রাখি, আওয়ামী লীগ 71-কে নিয়ে চেতনার নাম করে ভুল ইতিহাস, মিথ্যা ইতিহাস এবং এই সকল চেতনার নাম করে ফ্যাসিবাদ কায়েম করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের একটা 71 হয়েছে, যেটা আমাদের এই রাষ্ট্রের পুরো জন্ম এবং তার উপরে ভিত্তি করে আমাদের অস্তিত্ব, ওটাকে আমরা এভাবে 24 দিয়ে বা অন্য কিছুতে ঢেকে দেওয়া হবে। কেন্দ্র করে আবার নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম না হোক, সেটাও নিশ্চয়ই একটা প্রচেষ্টা জায়গা। জি আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকেও সেই রাজনৈতিক বৈধতার নিয়ামক কি এখন, মানে তরুণদের কথা বলা হচ্ছে, তরুণ নাহিদ ইসলামরাও তরুণদের দল হিসেবে দাবি করেন, তো মানে 24-ই এখন রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে কিনা এক। নাহিদ ইসলাম আরো লিখছেন, এখন রাজনীতি হবে 24-এর মূল্যবোধের ভিত্তি করে। আমার প্রশ্নটা যেটা করছিলাম, এখানে একটা উত্তরও অনেকটা ওরকম আছে। এবং তিনি লিখছেন, যারা 71-এ ফিরতে চায় তারা 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। 24-এর অভ্যুত্থান বহু রাজনৈতিক শক্তির জন্য প্রায়শ্চিত্তের সুযোগ এনে দিয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে। কাদের প্রায়শ্চিত্ত হলো বলে মনে হচ্ছে? না, 24-কে নিয়ে নাহিদ ইসলাম যা লিখছেন, হ্যাঁ উনি সরাসরি যুক্ত ছিলেন, উনার একটা ইমোশন থাকতে পারে, ইমোশন থেকে উনি অনেক কথাবার্তা বলতে পারেন, ঠিক আছে, উনি মনে করতে পারেন, কিন্তু এরকম মনে করার কারণ নেই যে 24-এ অনেক কিছু নিয়ামক হয়ে গেছে। 24-এ একটা গণ অভ্যুত্থান, প্রথমে কোটা দিয়ে শুরু হয়েছিল এবং তারপরে এক দফা এবং একটা স্বৈরাচারী ব্যবস্থার পতনের অভ্যুত্থান। এটা তো একটা রাষ্ট্রের জন্মের অভ্যুত্থান না, বা জন্মের যুদ্ধ না। 71 আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের 30 লক্ষ শহীদের রক্ত, আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের ব্যাপার আছে জড়িয়ে, এবং আমরা যে মুক্তিযুদ্ধ করেছি তার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশের জন্মের ইতিহাস তো আপনি মুছে ফেলতে পারবেন না।
এটা অনেক 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 ভাবেই এগুলো করেছে। এটা আবার ডক্টর ইউনূসের কাছে আমার ফেরত দিতে হয়। ডক্টর ইউনূস সাহেব তার ভাষণে বলেছিলেন পুরানদের বাদ দিয়ে দিতে আর কি, এবং একটা রিসেট বাটন চাপার একটা কথা হয়েছিল মনে হয়। তাকে বিবিসি তে বোধহয় কি প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি খুব একটা ইমোশনাল হয়ে গেছিলেন সম্ভবত। এরকম ইমোশনাল আমাদের রাজনৈতিক নেতারা হন। ওই যে নাতিপুতির কথাটা আসছিল, এই যে রাজনীতিতে আপনি ওই যে যখন শপথ নেন আপনি কোনো ইমোশনাল হবেন না, আপনি ওই যে ক্ষোভ দুঃখ বেদনা আপনার থাকবে না, আপনি একটা নৈর্ব্যক্তিক ভাবে সিদ্ধান্ত নেবেন, নিরপেক্ষ ভাবে সিদ্ধান্ত নেবেন, এটা হয় না। তখন উনি রিসেট বাটন চেপে দিলেন। এইগুলো হলো রিসেট বাটনের ইয়া চলছে আর কি। আমি তো রিসেট বাটন চাপলে তো আর আপনার হার্ড ডিস্ক থেকে কিছু মুছে ফেলা যাবে না। 71 আসলে আমাদের হার্ড ডিস্ক, আপনি সফট ইয়া দিয়ে সফটওয়্যার দিয়ে এগুলো কিছুই মুছে ফেলতে পারবেন না। 71 যারা অস্বীকার করে, 71-এর সময় যারা আমাদের পক্ষে ছিল না, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, যারা অন্যায় অপরাধ করছে বা করে নাই, ফৌজদারি অপরাধ না করলেও তারা যে পাকিস্তানি সেনাবাহিনীর যে অ্যাট্রোসিটি এবং তাদের যে মানে নিদারুণ মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ অপরাধ এগুলোকে সমর্থন করছে, তাদেরকে তো তাদের বলতে হবে যে তারা এটা অন্যায় করছে বা তারা এটা ভুল করেছে। আর আপনি ওই ভুলটা করেছেন, এখন আপনি সুযোগ পেয়েছেন 24-এ, আপনার একটা অংশগ্রহণ ছিল, আপনার দলে আরো শক্তিশালী হয়েছে, সেই জন্য আপনি একটা মুছে ফেলার চেষ্টা করবেন। আর এর মধ্যে আমাদের এই যে ইয়াং যারা আছে, ইয়াং টার্কস যারা এখন নতুন দল করলেন, যারা এখন আপনার উপদেষ্টা পরিষদে আছেন, তারা হঠাৎ করে যে 71 মুছে ফেলার চিন্তা করবেন, 71-কে কোনো ওটার কোনো থাকবে না প্রমাণ, এসব বললে তো হবে না। তারা তো দ্বিতীয় রিপাবলিক করতে চান। এখন দ্বিতীয় রিপাবলিক নিয়ে একটু ভালো মতো পড়াশোনা করলেই তো দেখা যাবে যে দ্বিতীয় রিপাবলিকে কি হয়েছিল। প্রথম রিপাবলিকের সময় কি হয়েছে, 7-8 বছর খালি কাটাকাটি, যারা বিপ্লব টিপ্লব করেছিলেন প্রত্যেকের গিলোটিন হয়ে গেছে। এই জন্য প্রথম রিপাবলিক বলি না আমরা, ভয় চটে যে আমরা প্রথম রিপাবলিক করি না, আমরা ওটা 71-কে ছেড়ে দিয়েছি প্রথম রিপাবলিক। এখন আমরা দ্বিতীয় রিপাবলিক আছি। তারপরে দ্বিতীয় রিপাবলিকে 1 বছরের মধ্যে আপনি নেপোলিয়নের লোককে, আপনি লুই নেপোলিয়ন, তাকে আপনারা রাষ্ট্রপতি নির্বাচন করেছেন তারা, এবং 51-তে যে উনি 2-3 বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতা দখল করলেন এবং তারপরে উনি সম্রাট হয়ে গেলেন। 70 সাল পর্যন্ত এটা চলেছে। আমরা তো এরকম প্রথম রিপাবলিক, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এইসব করে তো কোনো লাভ নেই। আপনি দেশের মধ্যে থাকেন, দেশের অবস্থা নিয়ে চিন্তা করেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কি, মানুষ কোন জায়গায় আছে, মানুষের চেতনা কোন জায়গায় আছে, সেটা নিয়ে আপনার চেষ্টা করেন যে আপনার কিভাবে রাজনীতিটা করবেন। ওনারা একটা ভুল রাজনীতি করতেছেন, এই ভুল রাজনীতির জন্য ওনাদের ক্ষতিগ্রস্ত হবেন ওনারা। এবং এই সুযোগটা তো আওয়ামী লীগ নিতেই চাইবে না। 71-এর পরে যদি জামাত রাজনীতি করতে পারে, 24-এর পরে তো আওয়ামী লীগও চাইতে পারে যে তাহলে আমরাও রাজনীতি করতে না, চাই। ভুলের সুযোগের বিষয় না, আওয়ামী লীগের বিষয়টা কমপ্লিটলি ক্লিয়ার। আওয়ামী লীগ যারা অন্যায়ের সাথে ছিল, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে ছিল, টাকা পাচারের সাথে ছিল, লুটের সাথে ছিল, মানে এরকম আরো 20টা আইটেম আছে যে খারাপ খারাপ জিনিসের সাথে ছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে, তাদের বিচার হতে হবে এবং তাদের ন্যায্য বিচার হতে হবে। আপনি এটা আবার ক্যাঙ্গারু কোর্টের মতো বিচার করতে পারবেন না। আপনার আইসিটির বিচার নিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন উঠবে, এবং আপনি যেভাবে যাচ্ছেন সেটা হবে না। আর আওয়ামী লীগ একটা দল যার জাহিদ মনে করেন 20%, তারা তো 46-45% ছিল, ওখান থেকে ধরুন কমতে কমতে আমরা কমাতে চাই, 40 করেন, 35 করেন, 30 করেন, আবার 20 করেন। 20 করলেও আপনি ভোটার যদি 12 কোটি হয়, তার মানে প্রায় 2.5 কোটি মানুষ আওয়ামী লীগের ভোটার আছে। তো এই মানুষগুলোকে তো আপনি বাইরে রেখে, একটা দলকে বাইরে রেখে আপনি যদি ইনক্লুশন, যে এক পরিবার, আপনি যে রিকনসিলিয়েশন, এটা কিন্তু হবে না। আপনি যদি জাতিকে, আওয়ামী লীগ যেটা করেছে, যে অন্যায় করেছে, জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে এবং গণতন্ত্র হরণ করে একটা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে, আপনি তো সেখানে যেতে পারবেন না। আপনি সবাইকে নিয়ে আপনি একটা নির্বাচনে যান, নির্বাচনের মধ্য দিয়ে আপনি নিষিদ্ধ, নির্মূল, এসব কিন্তু ওয়ার্ক করে না। এটা আমাদের প্রমাণক, অন্য দেশে আমি যেতে চাই না। আমাদের প্রমাণক হচ্ছে জামাতে ইসলাম, আমাদের প্রমাণক হচ্ছে হিজবুত তাহরির, নিষিদ্ধ আছে, এখনো নিষিদ্ধ। তারপরে তারা ওই অভ্যুত্থানের পরে তারা তাদের শক্তিমত্তা অনেক প্রদর্শন করেছিল, তারপরে সরকার একটু কঠোর হওয়ার পরে তারা এখন আর দেখা যায় না কিছু, বাট তারা তো আছে, তলে আছে। এরকম আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ, নির্মূল করে শেষ করতে পারবেন না। যেটা মুসলিম লীগ শেষ হয়ে গেছে কিভাবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আপনি আমার দেশে একটা গণতান্ত্রিক করে শেষ করতে হয় নাই, তার মানে রাজনীতিকে আসলে নিষিদ্ধ করে শেষ করা যায় না, এটি হচ্ছে বক্তব্য। আওয়ামী লীগের অনেক পরিকল্পনা, তাদের অনেক বৈঠক, পরিকল্পনা, ষড়যন্ত্র, নানান কিছুই চলছে বলে জানা যাচ্ছে। দেখা যাক নির্বাচন নিয়ে যে আপনারা নিশ্চয়তা এবং একই সাথে অনিশ্চয়তা দুটোর কথাই বলছেন, দেখা যাক সামনে আসলে কি হয়। আবারও কথা হবে আপনাদের সাথে। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদ, অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি।